গ্লোবাল এআই সামিটে মোদির প্রিয় এক গদি বিশ্ববিদ্যালয় গলগোটিয়াস ইউনিভার্সিটির জোচ্চুরি ধরা পড়ার পর তা নিয়ে যুব কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভে এখন প্রচণ্ড ক্ষিপ্ত আমাদের প্রধানমন্ত্রী। তিনি এতটাই ক্ষেপে গেছেন যে ভাষার লাগাম টানার ক্ষমতাটুকুও কি হারিয়ে ফেললেন কি প্রধানমন্ত্রী পদটির মর্যাদার বিষয়টিও? না হলে সরকারি অনুষ্ঠানের মঞ্চে এসব কথা বলা যায়? দেখুন ভিডিওটি। लेकिन कांग्रेस और इसके इकोसिस्टम ने क्या किया? साथियों, कांग्रेस ने भारत के एक वैश्विक आयोजन को अपनी गंदी और नंगी राजनीति का अखाड़ा बना दिया। समारोह स्थल पर विदेशी अतिथियों के सामने कांग्रेस के नेता कपड़े उतारकर पहुंच गए। मैं कांग्रेस वालों को पूछता हूं, देश तो जानता है आप पहले से ही नंगे हो, फिर कपड़े उतारने की जरूरत क्या पड़ी? তবে একতরফা ঘৃণার বিরুদ্ধে যেমন সামাজিক স্তরে প্রতিবাদ হচ্ছে, তেমন রাজনৈতিক স্তরেও তাকে নিয়ে কোণঠাসা করে ফেলেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। মোদির এই ভাষণই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রধানমন্ত্রীর ডান হাত অমিত শাহ রাহুল গান্ধীকে বিতর্কে চ্যালেঞ্জ করেছিলেন। টিম রাহুল তা গ্রহণ করে বলেছিল, কবে কোথায় যেতে হবে জানান। কিন্তু তারপরে অমিত শাহ আর এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি, মানে তিনি রণে ভঙ্গ দিয়েছেন। আর এবার মোদির এই ভাষণের পরে রাহুল গান্ধী গতকাল রাতে ছোট্ট একটা ভিডিও করে সরাসরি এ নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন মোদিকে। बीजेपी के कार्यकर्ताओं, आरएसएस के कार्यकर्ताओं, आप अपने प्रधानमंत्री के आंखों में देखो, आपको डर दिखेगा। पार्लियामेंट में नहीं आ पाए और कारण नारावाने नहीं थे, कारण एप्स्टीन था, कारण अदानी पर केस था। नरेंद्र मोदी जी, अहिंसा और लोकतांत्रिक विरोध देश की बुनियाद है। गांधी जी और भगत सिंह ने यह रास्ता दिखाया है, इससे आप इतना क्यों डरते हो? आप शर्म की बात करते हो। शर्म की बात मैं आपको बताता हूँ। आपने अमेरिका के साथ जो किया है, ये शर्म की बात। देश को आपने बेचा है। पहली शर्म की बात, जो यूएस के साथ आपने ट्रेड डील की है, जिसमें हिंदुस्तान को कुछ नहीं मिला और हमारा पूरा देश आपने अमेरिका को बेच दिया है। हमारे देश का डेटा दे दिया, किसानों को खत्म कर दिया, टेक्सटाइल इंडस्ट्री बर्बाद कर दी। ये शर्म की बात। दूसरी शर्म की बात, एप्स्टीन जो पीडोफाइल है, उसकी फाइलों में, उसकी ईमेल में आपका नाम, आपके मंत्रियों का नाम और आपके दोस्तों का नाम, तीनों का एक साथ आ रहा है। ये है दूसरी शर्म की बात। और तीसरी शर्म की बात, अदानी पे जो केस चल रहा है, पूरा देश जानता है कि वो अदानी पर नहीं, बीजेपी और आपके फाइनेंशियल आर्किटेक्चर पर केस है। और पूरा देश जानता है, पूरी रात आप सो नहीं पाते हो जब आप सोचते हो कि अदानी केस का क्या होगा। मोदी जी, जो आप अपने मित्रों के लिए, अनिल अंबानी, अदानी, और अपने लिए उचित समझते हो, वो आप करो। हम देश की रक्षा करते हैं, हम किसानों की रक्षा करते हैं, हम मजदूरों की रक्षा करते हैं, स्मॉल एंड मीडियम इंडस्ट्री की रक्षा करते हैं और देश की डेटा की रक्षा करते हैं। हम संविधान के लिए लड़ रहे हैं। कांग्रेस पार्टी के बब्बर शेरों, कार्यकर्ताओं, आपको डरना नहीं है, एक कदम पीछे हटना नहीं है। धन्यवाद, नमस्कार। ঠিকই কি বলে, বুনো হলে রসুদ একেবারে বাঘা তেঁতুল। আর রাহুলের এই দেশ রক্ষার বার্তা কি এখন ছড়িয়ে পড়ছে দেশের অন্যত্র? কিরকম? মোদির বিদ্বেষ রাজনীতির দেখানো পথই যে শেষ কথা নয়, সেটা কিন্তু প্রমাণ করতে নেমে পড়েছেন ভারতের এক শ্রেণীর মানুষই। ধর্মের নামে বিভাজনের বিরুদ্ধে কি শুরু হয়ে গেছে অন্য এক লড়াই? আর এখন তা ঘরের ভেতরে নেই, চলে এসেছে প্রকাশ্যে, রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়ের চত্বরে। ঘৃণার ভাষণ এবং ঘৃণার রাজনীতিতে মোদির নেতৃত্ব এখন আর লুকোছাপার বিষয় নয়। মানে মাঝে মাঝে সবকা সাথ সবকা বিকাশ গোছের দু একটা গালভরা স্লোগান নয়, দেশের ধর্মনিরপেক্ষতার, ভ্রাতৃত্বের, সম্প্রীতির আবহাওয়াটা যে মোটামুটি তিনি গুলিয়ে দিয়েছেন, তা নিয়ে আর কোনো রাগঢাক নেই।
দেশে তো বটেই, বিদেশে গেলেও এখন তাকে এই সব প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু ভারতের সংবিধানে লেখা ধর্মনিরপেক্ষতার এত বড় একটা মূল শক্তির বিনাশ কি এত সহজে হতে পারে? না, পারে না। তার স্ফুলিঙ্গ কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায়। উত্তরাখণ্ডের কোটদ্দারের দীপক কুমার তথা মোহাম্মদ দীপকের প্রতিরোধের পর এবার এরকম ঘটনা সামনে এসেছে যোগী রাজ্য থেকেই। আর এতেই বোঝা যাচ্ছে দীপকের শিখা কিন্তু ছড়িয়ে পড়ছে চারদিকে। আর এতে কতটা ক্ষিপ্ত বিদ্বেষের কারবারিরা। আসুন আজকের এই এপিসোডে এই সব ভালোবাসার মানবিক কাহিনীর বিশ্লেষণ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই সম্প্রীতির বার্তাটা, দেশকে প্রকৃত ভালোবাসার কথাটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শুরুতেই একটা ভয়ের ফুটেজ দেখে নিন। গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার সুযোগ নিয়ে সংবিধানের শপথ নিয়ে মোদি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু গত 11 বছরে যেভাবে সযত্নে বিভাজনের রাজনীতি করেছেন তিনি, তাতে ভারতে কিন্তু একটা অভূতপূর্ব সামাজিক পরিবর্তন হয়েছে। আর এখন তো তাকে রাজধর্মের কথা মনে পড়ানোরও কেউ নেই। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুতে। এক সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী যুবকের কাণ্ডটা দেখুন। দেখলে মনে হবে কোনো মুম্বাই বা দক্ষিণী কোনো সিনেমার দৃশ্য। নিজের ইচ্ছে মতো কয়েকজন মুসলিমকে পিটিয়ে চলেছে এই যুবকটি। রাস্তার মাঝে মুসলিম যুবক বা বৃদ্ধ ছাড় নেই কারো। তাদের অপরাধ কি? তারা ওই যুবকের কাছে একটা ঠিকানা জানতে চেয়েছিলেন, আর মুসলিম দেখেই ক্ষিপ্ত হয়ে পড়ে এই ধর্ম উন্মাদটি। মুসলমান পেলেই তাদের মারতে হবে। একতরফা মুসলিমদের উপরে এরকম আক্রমণ এবং ঘৃণার বিস্ফোরণ তো আগে ছিল না। এই সাহস এলো কোথা থেকে? অন্য ধর্মের মানুষ দেখলেই এভাবে প্রকাশ্যে বিভাজনের হুঙ্কার কোন সাহসে আসে? এর একটা ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনেত। बहुत कम ऐसा होता है कि कुछ देखकर अंदर से खून खौल जाए, अंदर से मन अशांत हो जाए। आज बदायूं का वो वीडियो देखकर, जिसमें बजरंग दल का अक्षय मुसलमानों को दौड़ा दौड़ा के पीट रहा है और गाली दे रहा है, उसको देखकर मुझे बहुत गुस्सा आया और बहुत देर तक मैं अशांत रही। कैसे हिम्मत कैसे हुई उस लड़के की ये करने की? समझता क्या ये अपने आप को? ये कर कैसे सकता है इस तरह की हरकत हिंदुस्तानियों के साथ? सुनने में आ रहा है पुलिस की गिरफ्त में। इसका तो वो हाल होना चाहिए कि इसको छठी का दूध याद आ जाए। ऐसा करने से, सोचने से पहले भी इसकी रूह कांप जाए। लेकिन इन लोगों को हौसला कहां से आता है? कहां से मिलती है प्रेरणा? इनको प्रेरणा मिलती है सत्ता में बैठे हुए नफरतियों से। और शुरुआत करते हैं प्रधानमंत्री से। जब प्रधानमंत्री खड़े होकर शमशान कब्रिस्तान करते हैं, जब सूबे के मुख्यमंत्री योगी आदित्यनाथ खड़े होकर 80-20 करते हैं, जब असम के मुख्यमंत्री हिमंत बिस्व शर्मा एक ऐसा वीडियो डालते हैं जिसमें कि वो गोली मुसलमानों पर दाग रहे हैं, तब इन नफरती चिंटुओं को हिम्मत आती है, हौसला बढ़ता है इनका। और देश के गोदी गिद्ध मीडिया से तो मैं क्या ही कहूं। कल कुछ युवाओं को नोच रहे थे क्योंकि उन्होंने मोदी की कलई खोल दी थी, तो आज सांप क्यों सूंघ गया? ये जो बजरंग दल के हिंसक लड़के हैं, जिस तरह से वो मुसलमानों को पीटते हैं, क्रिसमस में तोड़फोड़ करते हैं, उससे देश की छवि बर्बाद नहीं होती? देश की छवि धूमिल नहीं होती? या देश की छवि वाला कॉन्ट्रैक्ट, देश की छवि वाला जो कारोबार था, वो कल ही के लिए मिला था? घिन आती है ऐसे मीडिया से जो नफरत में पूरी पूरी भागीदारी निभाता है। घिन आती है कैसी सरकार से जो नफरत बोती है और उसी की खेती काटती है। और घिन आती है ऐसे समाज से जो अक्षय को इस तरह की हरकत करने देते हैं और उसको रोकते नहीं है। মারপিটের ভিডিওটি ভাইরাল হতেই চাপে পড়ে এই নরাধমকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে যোগী রাজ্যের পুলিশ। এবার অন্য একটা ঘটনার কথা বলি। তার আগে বলিনি, যোগীর রাজ্যের ঘটনা বলেই এই সব ঘটনার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ তথাকথিত হিন্দু হৃদয় সম্রাট হিসেবে মোদি যদি 1 নম্বর হন, 2 নম্বরে অবশ্যই থাকবেন যোগী আদিত্যনাথ। এই 1 এবং 2 নম্বর এখন এতটাই মরিয়া এবং আগ্রাসী যে চিরকালীন হিন্দু ধর্মের সর্বোচ্চ পথকেও প্রকাশ্যে অপমান এবং অবহেলা করার সাহস দেখাচ্ছে তারা। মাঘী স্নান নিয়ে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের সঙ্গে বিবাদের সময় যোগী একটা বার্তা পৌঁছে দিতে পেরেছেন। তা হলো তাদের সামনে মাথা হেঁট করতে হবে
খোদ শঙ্করাচার্যকেও। আর তা না করলে এই প্রথম, হ্যাঁ এই প্রথম হিন্দু ধর্মের কোনো শঙ্করাচার্যের বিরুদ্ধে পক্সো আইনে এফআইআর দায়ের করেছে যোগী সরকার। কোনো মুসলিম জমানা নয়, কংগ্রেসের আমল নয়, একেবারে অমৃতকালেই এটা হলো। হিন্দু হিন্দু ভাই ভাই আর নেই, লড়াই শঙ্করাচার্য বনাম মোদি এবং যোগী। আর শঙ্করাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে এতটাই সংশয় দেখা দিয়েছে যে এখন তা প্রমাণ করতেই হিমশিম খেতে হচ্ছে উত্তরপ্রদেশের পুলিশকে। এর মধ্যে আবার সামনে এসেছে একটি ভিডিও, তাতে শঙ্করাচার্যের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ করার জন্য কয়েকজনকে প্রলোভন দেখানো হয়েছে বলে বলা হচ্ছে। এর বিস্তারিত নিয়ে ভবিষ্যতে আর একটা ভিডিও করার ইচ্ছে আছে। এখন বরং আপনাদের আর একটা ভিডিও দেখাই, সেটাও মোদির দলের রাজস্থানের প্রাক্তন সাংসদ সুখবীর সিংয়ের কীর্তির। গরিবদের কম্বল বিলির অনুষ্ঠানে ডেকে এনে তাদের মধ্যে থাকা মুসলিম মহিলাদের কম্বল দিয়েও তা কেড়ে নিচ্ছেন তিনি। এতে নগ্ন হয়ে গেল নাকি মোদির সবকা সাথ সবকা বিকাশের অমৃত প্রচার। কিন্তু তাতে মোদির কি কিছু ক্ষতি হলো? মোদি হয়তো মনে করছেন তার প্রিয় পাত্র জ্ঞানেশ কুমারের হাতযস্ত আছেই, রক্ষা করবেন তিনি। তবে এবার তো মানুষ এসব কথা বুঝে ফেলেছেন, আর তাই তারাই পথে নামছেন। মোহাম্মদ দীপকের কাজকে উৎসাহ যোগাতে তার সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। मेरे को राहुल जी ने बुलाया था और मेरी फैमिली से उन्होंने बात करी है। जो भी कुछ ये मैटर हुआ है उन्होंने मेरे को समझाया है। मेरी फैमिली से, मेरी वाइफ से उन्होंने बात करी है, मेरे को तसल्ली दी है कि दीपक जी कोई दिक्कत वाली बात नहीं है, कोई आपने गलत काम नहीं किया है, आपने अच्छा काम किया है। और मैं आपको आपके घोड़द्वार आकर आपके जिम की मेंबरशिप लूंगा और आपसे मिलूंगा। उन्होंने मेरे को तसल्ली दी है, दिलासा दिया है कि जो भी कुछ ये मैटर हुआ है इस मैटर से घबराने की जरूरत नहीं है, कोई आपने गलत काम नहीं किया है और जो भी आपने काम किया है बहुत अच्छा काम किया है। बस দীপকের একমাত্র আয়ের উৎস তার জিম। বিজেপির চাপে সেখানে সদস্য কমে এখন 15% এসে দাঁড়িয়েছে। মানে দীপককে ভাতে মারার চেষ্টা চলছে। আর রাহুল গিয়ে এখন সেই জিমের সদস্যতা নেবেন বলেছেন। আর এরপরে এগিয়ে আসছেন স্থানীয়রাও ভয় ভেঙে। এখন প্রতিরোধের আর একটা ছবি দেখাবো আপনাদের। ঘটনাটি খাস লখনৌয়ের একটি 200 বছরের প্রাচীন মসজিদকে কেন্দ্র করে ঘটেছে ঘটনাটি। যোগীর পুলিশ মসজিদের কাঠামোটি অনেক পুরনো হয়ে গেছে এই বাহানায় মসজিদটি ঘিরে দেয় লোহার বড় বড় রোড ব্লকার দিয়ে। এতে মুসলিমদের টাইট দেওয়ার বন্দোবস্ত করা যাবে, এটাই ছিল লক্ষ্য। মুসলিমরা আর ওই মসজিদ চত্বরে এসে নামাজ পড়তে পারবেন না। কিন্তু এই ঘৃণার রাজনীতির প্রতিরোধ করতে এগিয়ে আসেন স্থানীয় মানুষই। তাদের মধ্যে তরুণ এবং যুবকদের সংখ্যাই বেশি। তারা মসজিদের লোহার ওই ব্লকার সরিয়ে দিয়ে মুসলিমদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেন। আর শুধু তাই নয়, কোনো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যাতে উৎপাত করতে না আসে তার জন্য তারা মানব শৃঙ্খল গড়ে রীতিমতো পাহারাদারিও করেন। আর এরা সবাই কিন্তু হিন্দু ধর্মের, মানে মোহাম্মদ দীপকের মতোই। এদের প্রতিরোধের ধরন দেখে ওখানে কোনো উগ্র সংগঠন আর এগিয়ে আসার সাহস দেখায়নি। যেমন তারা পিটটান দিয়েছিল দীপক রুখে দাঁড়ানোর পরে। কেউ জিজ্ঞাসা করেনি এরা কোন বর্ণের হিন্দু, শুদ্ধ ব্রাহ্মণ নাকি দলিত নাকি ওবিসি না পিছড়ে বর্গের। যাদের গায়ে অনায়াসে পেচ্ছাপ করা যায় বিজেপি নেতা হলেই। এবার কি বলবেন, আপনার ঈশ্বর কার সঙ্গে? বদায়ুর ওই নরাধমের পাশে, না দীপক কুমার বা লখনৌয়ের মানব শৃঙ্খল গড়া ওই তরুণদের পাশে? কিন্তু শুরুতেই যে কথা বলেছি সেটা আরেকবার উল্লেখ করি। এতদিন অশ্বমেধের ঘোড়ার মতো শুধু ভোটে জেতাই নয়, ঘৃণা এবং নানা রকম আগ্রুম বাগ্রুম ভাষণ দিয়ে এসছেন মোদি। কিন্তু মোদি রাজত্ব শেষের দিকে যত এগিয়ে চলেছে ততই প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাকে। বিনা বাধায় মোদিজি আর কারোর উপর দোষ চাপিয়ে পার পাবেন না, তা তীক্ষ্ণ উত্তর দিয়ে বুঝিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো মোদির ভাষণ নিয়ে রাহুলের রীতিমতো উপহাস করা।
একই সঙ্গে এপস্টিন ফাইল এবং আদানির বিষয় থেকে একেবারে নজর না সরিয়ে দুটো বিষয়কেই আবার প্রাসঙ্গিক করে তোলা। অর্থাৎ এই ভিকটিম কার্ড খেলার ভাষণ দিয়ে দৃষ্টি ঘোরানোর দিন কি শেষ হতে চলেছে? নাঙ্গা ইত্যাদি বলে মোদি যে আক্রমণ করতে চেয়েছেন অত্যন্ত সুভদ্র ভাষায়, সেই আক্রমণ কি রাহুল তার দিকেই আবার ফিরিয়ে দিয়েছেন? আর এরকম বুনো ওল আর বাঘা তেঁতুলের লড়াই কি এবার আমরা ঘন ঘন দেখতে পাবো? আর রাহুল বারবার গিয়ে দাঁড়াবেন মোহাম্মদ দীপকের মতো সম্প্রীতির প্রতীকদের পাশে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।